স্মৃতিগুলো আসলে মস্ত শয়তান। প্রেমের নাম রেখেছে শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খানের জন্মদিনের উপলক্ষে এটাই ছিল আমার সোশ্যাল মিডিয়া পোস্ট। আমি হানিমুন করতে বালিতে যাচ্ছি। বালি মানে ইন্দোনেশিয়ার বালিতে আছে সেটা বলো। তো মাসি এসে জিজ্ঞাসা করেছে, কোথায় হানিমুন যাবি? আমি বলেছি, বালি। ঠিক আছে, দক্ষিণেশ্বরে পুজোটা দিয়ে দিস। প্রেমে তো সব টপাটপ করতো নিশ্চয়ই, এত সুন্দরী। পরে মিডিয়েন্ট মেয়ে হিসাবে প্রেম করা যায়? আমার বন্ধুটির সাথে আমি একটু হাত ধরেছি কোথাও, তার আধ ঘন্টার মধ্যে খবর মা পেয়ে গেছে। তুমি তুমি কিভাবে প্রেমের ওই সময়টা কাটিয়েছো দুর্গাপূজায়? স্টিফিগ্রাফের পর প্রথম সেলিব্রিটি ক্রাশ বুড়ো বয়সে দীপশিতা। আঁখো কি গুস্তাখিয়া তো চলতা রেহতা হ্যায়। প্রিয়াঙ্কা দিকে এই ক্লিপিংসটা তাহলে পাঠালে অসুবিধা নেই তো, এই কোনো কেটে? অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওর মতো একটি সাবলীল, অমায়িক, সো ওয়েল বিহেভড ওই রকম একটা মানুষ চলে যাওয়াটা আমাদের সবার কাছে যেমন একটা ধাক্কা, একটা শক। ডেফিনেটলি ইট ইজ এ ট্রু লস। তারপর যখন তাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালটাও কোথাও শুনলাম নাকি 12 কিলোমিটার 13 কিলোমিটার দূরে। এখন আমাদের দেশে তোমাকে 12 কিলোমিটার গাড়ি করে যেতে হয়তো 15-16 মিনিট সময় লেগে যাবে। অনেস্টলি স্পিকিং দ্যাট ইজ টু লং আ টাইম। ও এক্কেবারে আমার পাশে বসে দু একবার ও ও মানে বোধহয় উইদিন আ ফিউ মিনিটস ও হয়তো 10 মিনিট ভাবছে কি বলবে। ও 10 মিনিটের মধ্যে প্রায় 3-4 পাতা লিখে ফেলে। জমানি খেয়েছে, তার মধ্যেও সে ওঠার চেষ্টা করছে বা ভেসে উঠেছে। সেই সময় মানুষটাকে ধরে তাকে যে কিছুটা অক্সিজেন দেওয়া কি করে দেয়? সিপিআর প্রসেসে। কি রকমের সিপিআর প্রসেস? যে সমুদ্রে আমরা অনেক সময় নেমে পড়ি, এখন সেটা শুটিং এর জন্য হোক, বেড়ানোর জন্য হোক, একটা সাধারণ সমুদ্র স্নান করতে হোক, যে সমুদ্রে নামাটা একটা পুকুরে নামা বা বড় সুইমিং পুল নামার মধ্যে অনেক তফাৎ। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ডক্টর কুনাল সরকার স্যারের কাছে। আমরা ইতিমধ্যেই জেনেছি রাহুল দার যে সিরিয়ালে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু, সেই নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে। কেউ বলছে রাজনৈতিক, কেউ বলছে শুধুমাত্র জলে ডুবেই মৃত্যু হয়েছে। বর্তমানে যে প্রসঙ্গটা উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে, যে যার প্রডিউসার আছে তাদের সাথে কথা বলে জানা যাচ্ছে জলে ডুবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। স্যার কি বলবেন, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? দেখো, সিনেমা জগতের হয়তো অনেককেই চিনি না, কিন্তু রাহুলকে খানিকটা চিনতাম। কারণ রাহুলের সঙ্গে মধ্যে মধ্যে খুব একটা বাংলা সিনেমা বা সিরিয়ালের সঙ্গে আমি খুব একটা ফ্যামিলিয়ার নই, কিন্তু মধ্যে মধ্যে এই বিভিন্ন কখনো আলোচনা বিতর্ক অনেক অনুষ্ঠানে রাহুলের সঙ্গে বেশ কয়েক বছর ধরে হয়তো রাহুলকে নিয়ে প্রোগ্রামের সঙ্গে ছিলাম বা করার সুযোগ হয়েছে। প্রথমত যে কথাটা বলবো যে ওর মতো একটি সাবলীল, অমায়িক, সো ওয়েল বিহেভড ওই রকম একটা মানুষ চলে যাওয়াটা আমাদের সবার কাছে যেমন একটা ধাক্কা, একটা শক। ডেফিনেটলি ইট ইজ এ ট্রু লস। আর ওকে সবসময় মনে হয়েছে যে ওর মধ্যে যে একটা ওই ফিল্ম স্টার ভাব, যে একটা যে খানিকটা উদ্ধত্ত, খানিকটা অহমিকা, খানিকটা অ্যারোগেন্স। মানে রাহুলের থেকে হয়তো মানে অনেক কম কাজকর্ম করেছে নায়ক নায়িকাদের মধ্যে। তাদের চলাফেরা দেখলে মনে হবে যে যেন সবসময় একটা 440 ভোল্টের কারেন্ট তাদের চারিদিকে রয়েছে। রাহুলের মধ্যে কখনোই আমি একটা মিনিটের মধ্যেও সেটা কখনো দেখিনি। ডেফিনেটলি অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত একটা কি বলবো, দিস ইজ আ ট্র্যাজিক ট্র্যাজিক ইভেন্ট। দ্বিতীয়ত যে কথাটা, আজকে রাহুলের একটা খুব মজার অভ্যেস ছিল, এবং আমি তো আর ওর অভিনয় সেটে কখনো ওকে দেখিনি। যখন আমরা বসে ধরো 1-1.5 ঘন্টা বিভিন্ন আলোচনা ডিসকাশনে সময় কাটাতাম, রাহুল সঙ্গে করে একটা বড় খাতা, অনেক সময় যেরকম আমরা আজকের দিনে দেখতেও পাওয়া যায় না, ওই ফুলস্কেপ খাতা হয়, একটা ফুলস্কেপ খাতা সঙ্গে নিয়ে উঠতো। এবং আমরা কি বলবো না বলবো, যেরকম আমরা হয়তো 2-4 লাইন ও একটা শব্দ লিখলাম, ও এক্কেবারে আমার পাশে বসে দু একবার ও ও মানে বোধহয় উইদিন আ ফিউ মিনিটস ও হয়তো 10 মিনিট ভাবছে কি বলবে। ও 10 মিনিটের মধ্যে প্রায় 3-4 পাতা লিখে ফেলতো।
মানে একেবারে কি ভাবছে সেটাকে, এবং আমি একবার ওর সঙ্গে একটু ঠাট্টা করে ওর এই পাতাটা নেড়ে দেখেছিলাম। ও অ্যাকচুয়ালি পরিষ্কার পুরো টেক্সটটা লিখতো, মানে একেবারে সেই মানে বিদ্যুৎ গতিতে ওইভাবে লিখে ফেলছে একটা লোক। আমরা পয়েন্টস লিখে তারপর হয়তো দু চার কথা বলি। সো মানে ইট ওয়াজ এ গ্রেট কোয়ালিটি, গ্রেট ম্যান, সিম্পল ম্যান। আর ওর মধ্যে একটা একটা সোশ্যাল এমপ্যাথি ছিল, যে একটা স্বার্থপর লোক ওই নিজের খালি কি রিলিজ আর কোনটাতে 5 দিন কোন শো হাউসফুল হয়েছে এই নিয়ে নৃত্যনাট্য করা, তার উপরে ছেলেটার মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল। এখন প্রশ্নটা দেখো, তোমরা হয়তো কিছু জানো, আমি একেবারেই জানি না। যে শুনেছি শুটিং করতে গিয়ে দীঘার কাছে একটা বিচে এই দুর্ঘটনাটা ঘটেছে। কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে সমুদ্রে আমরা অনেক সময় নেমে পড়ি, এখন সেটা শুটিং এর জন্য হোক, বেড়ানোর জন্য হোক, একটা সাধারণ সমুদ্র স্নান করতে হোক, যে সমুদ্রে নামাটা একটা পুকুরে নামা বা বড় সুইমিং পুল নামার মধ্যে অনেক তফাৎ। অ্যান্ড দ্য মেইন থিং ইজ, আমি নিজে সাঁতার খুব একটা খারাপ কাটি না, এবং যেখানেই বেড়াতে যাই বছরে একবার দুবার আমি হয়তো কোনো না কোনো সমুদ্রের কাছাকাছি গিয়ে একটু সমুদ্রের মধ্যে সেই ছোটবেলার মতো হয় না, বাট প্লিজ রিমেম্বার, সমুদ্রের জল আসছে, জোয়ার ভাটা, ঢেউ, স্রোত, টান, এই ব্যাপারগুলো ইজ ভেরি ডিফারেন্ট। সুতরাং সেখানে যখন একজন বা একাধিক মানুষ, তারা নৌকো করে হোক নিজেরা নেমে হোক, যে সমুদ্রের মধ্যে যখন যাচ্ছেন, তখন আশেপাশে তাদের যাকে আমরা একসময় নুলিয়া বলতাম, এখন কেউ লাইফ গার্ড বলে, যারা এই ব্যাপারগুলো সম্বন্ধে খানিকটা জানে, খানিকটা ওয়াকিবহাল, কোন সময় কোন বিচে কোন সমুদ্রে নামা যায়, কোন সময় নামা যায় না, কোন বিচের কোন জায়গায় পাথর আছে, কোথায় কতটা চড়া আছে, কোথায় চড়াটা শেষ হচ্ছে, এই ব্যাপারগুলো না জেনে একটা সুন্দর একটা জল দেখা, সমুদ্র দেখলেই আমিও আত্মহারা হয়ে পড়ি, মনে হয় এক্ষুনি গিয়ে ঝাঁপাই সমুদ্রের মধ্যে। বাট ইট ইজ নট দ্যাট সিম্পল। তাহলে প্রথম কথা হচ্ছে যে সেই ব্যাপারগুলো জানা, এবং আশেপাশে এক দুজন লোককে রাখার কথা, যারা কাউকে হাত ধরে নিয়ে যেতে পারবে, কোনো ঝুটঝামেলা হলে তাদের নিয়ে আসতে পারবে। অ্যান্ড দি আদার পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, ধরো অনেক বিচে হয়েছে, পুরীর বিচে জায়গায় জায়গায় হয়েছে, আমি পন্ডিচেরি বিচে দেখেছি হয়েছে, মেরিনা বিচ চেন্নাইতে দেখেছি হয়েছে, বিদেশের কথা বাদই দিলাম। যে জায়গায় জায়গায় কারো সমুদ্রের মধ্যে নেমে কোনো অসুবিধে হচ্ছে কিনা দেখার জন্য ওরকম আউটপোস্ট থাকে। এখন ধরো সমুদ্রের মধ্যে নেমে কেউ পা পিছলে গেল, হঠাৎ করে ঢেউয়ে উল্টে গেল, তারপরে কি হয়? ইউ সোয়ালো ওয়াটার, অ্যাসফিক্সিয়া, তুমি জল ভেতরে চলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছো না। আমি হঠাৎ করে এক গাদা নোনা জল যদি আমি গিলে ফেলি, তার মধ্যে শুধু তো পেটে যাবে না, কিছু জল লাংসে চলে যাবে। তাহলে একটা অ্যাকিউট ডিপ্রিভেশন অফ অক্সিজেন, গলা টিপে ধরে থাকার মতো। এই যে ড্রাউনিং ইজ আ কমপ্লিকেটেড প্রসেস, এবং কেউ যদি ধরো কয়েক সেকেন্ড ধরে জলের মধ্যে নাকানি চোবানি খেয়েছে, তার মধ্যেও সে ওঠার চেষ্টা করছে বা ভেসে উঠেছে, সেই সময় মানুষটাকে ধরে তাকে যে কিছুটা অক্সিজেন দেওয়া, কি করে দেয়? সিপিআর প্রসেসে। কি রকমের সিপিআর প্রসেস? যে আছে পাশে তাকে নিজেকে একটা নিঃশ্বাস নিয়ে মাউথ টু নোজ সিপিআর করতে হবে। এবং এই মাউথ টু নোজ সিপিআর যদি ধরো যতক্ষণ না তুমি মানুষটাকে টেনে তাকে একটা ল্যান্ড বা কিছুতে আনতে পারছো, এই মাউথ টু নোজ সিপিআর যদি ঠিক করে করা না যায়, তখন কি হবে? তখন সেরিব্রাল অ্যানক্সিয়া, অক্সিজেন গেল না, অনেকক্ষণ আমাদের অক্সিজেন পেল না, টোটাল ডেপ্রিভেশন অফ অক্সিজেন হলে সেখান থেকে তো কার্ডিয়াক অ্যারেস্ট হতে বাধ্য। সারা শরীরে সবকিছু অক্সিজেনের উপর নির্ভর করছে, তো কার্ডিয়াক অ্যারেস্ট তো হতে বাধ্য। অ্যাট দ্য সেম টাইম দেয়ার উইল বি সেরিব্রাল অ্যানক্সিয়া বা ব্রেন ড্যামেজ। তাহলে সেই সময়তে যখন একজনকে ওই ড্রাউনিং, সি ড্রাউনিং আর আমাদের মানে যাকে বলে নর্মাল নন সেলাইন ওয়াটার ড্রাউনিং এর কিছু তফাৎ আছে। যে এবং ওই যে প্রথম 2-4 মিনিট তাকে ম্যানেজ করাটা, এটা যারা সেখানে থাকে, সাধারণ মানুষ তো জানবে না, তাদের সেটা জানতে হয়, তাদের সেই বিষয়ে কিছু ট্রেনিং থাকতে হয়। এবং তারপর যখন তাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালটাও
কোথাও শুনলাম নাকি 12 কিলোমিটার 13 কিলোমিটার দূরে। এখন আমাদের দেশে তোমাকে 12 কিলোমিটার গাড়ি করে যেতে হয়তো 15-16 মিনিট সময় লেগে যাবে। অনেস্টলি স্পিকিং দ্যাট ইজ টু লং আ টাইম। যে কারণে যে কোনো বিচে বেশ কিছু লোক নিয়ে যাচ্ছেন বা একটা বিরাট দলবল সেখানে শুটিং এ যাচ্ছেন, এবং সেখানে সমুদ্রের জলে আপনারা শুটিং এর জন্য হোক নিজেরা ব্যক্তিগতভাবে হোক আপনারা নামবেন, সেখানে কিন্তু প্রিকশন যেন আমরা রাখি। এবং বেচারা বেচারা রাহুলের এই একটা মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে দিয়ে এই যে সত্যটা এবং এই ব্যাপারটা আমাদের যেন মাথায় যেন আর আমাদের কখনো সরে না যায়। and the other point is যে এটা এটা আশা করি ঠিক নয় যে কেউ যদি বলেন যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তখনও তার ব্রিথ করছিলেন বা ব্রিথ করার চেষ্টা করছিলেন, অ্যান্ড ইফ ইট ইজ সো যে 15 মিনিট তাকে জার্নি করে হসপিটালে গিয়েও কিছুটা প্রাণ ছিল, এখন প্রশ্ন হচ্ছে হসপিটালে যারা ছিলেন সেই সময় তাকে ইন্টিউবেট করতে পেরেছে কিনা, ইন্টিউবেট করে অক্সিজেন সাপ্লাই রাখতে পেরেছে কিনা, পেটে লাংসে জল ঢুকে গেলে অনেক সময় সেই জলগুলো বার করে দেওয়ার কিছু উপায় থাকে, সেইটা করা গেছিল কিনা। অর্থাৎ এগুলো অটোমেটিক না। তুমি একটা সাধারণ বুকে ব্যথা শ্বাসকষ্ট হলে ইমার্জেন্সির অধিকাংশ লোক সেটা চিকিৎসা করতে পারে, কিন্তু এই রকম পরিস্থিতিতে একটা মরণাপন্ন মানুষকে আফটার সেলাইন ওয়াটার ড্রাউনিং আমি যখন নিয়ে আসছি, হাতে কয়েক মিনিট সময়, সেই কয়েক মিনিট সময়ের মধ্যে আমরা যদি সিচুয়েশনটাকে অ্যাড্রেস করতে না পারি, এই সিচুয়েশন গুলো ফেরানো খুব মুশকিল। বাট ওয়ান্স এগেন আমি জানি না যে ওয়াজ হি অলরেডি ব্রড ডেড, যে ওই ধরো 15-20 মিনিটের মধ্যেই যা হবার হয়ে গেছে, এটা না জেনে উই ক্যানট পাস কমেন্টস। কিন্তু সমুদ্রে নামলে তার কাছাকাছি এরিয়াতে কিছু বেসিক যেমন ডিফিব্রিলেটর, এখন অধিকাংশ সি বিচে ডিফিব্রিলেটর মেশিন থাকে। কেউ হঠাৎ অ্যানক্সিক হলো, কার্ডিয়াক অ্যারিথমিয়া হলো, সেটা যদি মেশিন দিয়ে দেখা যায় তাকে সেখানেই শক দিতে হবে। হসপিটালেও ডিফিব্রিলেটর থাকতে হবে, হসপিটালেও ইনটিউবেশন ভেন্টিলেশন, শুধু তো মেশিন থাকলে হবে না, সেটা ব্যবহার করতে পারে এমন লোক থাকতে হবে। তো এক্স্যাক্টলি কি হয়েছে, এক্স্যাক্টলি কোন স্টেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি না। তো এটা আমাদের একটা অত্যন্ত দুঃখের, চরম দুঃখের মধ্যে আমাদের আরো সাবধানতা এবং এই অঘটনগুলো ঘটলে আমরা কি কি স্টেপস নিতে পারি সেই সম্বন্ধে এই এই ভয়ঙ্কর দুঃখের মধ্যে দিয়ে হয়তো সেইটুকু আর একবার জানাবো। স্যার 42 বছর বয়সী একটা ছেলে সুস্থ সবল পর মুহূর্তে এই ঘটনা। ড্রাউনিং মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের সঙ্গে বিভিন্ন সময় পড়তো, ভাবতেও খারাপ লাগে। অন্তত দুজন আমাদের সমসাময়িক বেশ কিছু বছর আগে একজন একজন এই পুরীর সমুদ্রে আমরা একসঙ্গে ফুটবল খেলতাম, অত্যন্ত ফিট অ্যাথলেটিক ছেলে, সে একাই গিয়ে একেবারে অ্যাডভেঞ্চারাস ছেলে, যেখানে সেখানে চলে যেত, হি ড্রাউন্ড পুরীর সমুদ্রে একলা নেমে ওইভাবে সে ড্রাউন করেছিল। আমার চেনাশোনা আরেকজন ছিল যে দীঘাতে ড্রাউন করেছে। মানে এই স্ট্যাটিস্টিক্স খুব একটা কম নয় সমুদ্রে নেমে যে দুর্ঘটনাগুলো ঘটে। যেটা বললাম, বিকজ সমুদ্র ইজ এ ভেরি ডিফারেন্ট, তার জিওগ্রাফিটা কি, তার ল্যান্ড শেলফ কি, তার টাইড কি। একবার ধরো তুমি টাইড মিসক্যালকুলেট করলে, যারা পুরীর সমুদ্রে স্নান করে অভ্যেস, যদি গোপালপুরের সমুদ্রে কখনো কি গিয়ে দাঁড়াও, মারাত্মক কারেন্ট সেখানে। তুমি যদি একটু অসাবধান হয়ে যদি গোপালপুরের বিচে পা ডোবাও, পা টেনে নিয়ে বেরিয়ে যাবে ওখানে। সো এগুলোকে জেনে, লোকাল সিচুয়েশন জেনে, সঙ্গে আশেপাশে দু একজন লোক আছে যারা সেই পরিবেশ সেই সিচুয়েশনটা জানে, তাদের নজরে থাকাটা বেটার। স্যার নতুন প্রজন্মের জন্য কি বলবেন? যেটা বললাম যে হ্যাঁ, আমরা সমুদ্র দেখতে ভালো লাগে, সমুদ্রে স্নান করতে ভালো লাগে, ব্যাপারটা বুঝে সময়টা বুঝে, যারা সেই জায়গা বা সমুদ্রে স্নান করার বিরাট এক্সপার্ট নন, সব সময়তেই হাতের কাছে একজন লাইফ গার্ড বলুন, নুরিয়া বলুন, যাই নিয়ে তাদের কাছে থাকবেন, এবং বারণ করলে বা জায়গাটা স্নানের পক্ষে উপযুক্ত না হলে নিজেরা গোয়ার্তুমি করে অবুঝ হয়ে সেই কাজগুলো করবেন না।